আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ৩ টা বিরাট ঘটনা গতকাল আর আজকের ভেতরে ঘটে গেছে। আর এই ৩ টা ঘটনার সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জড়িত। দেখেন গতকাল ৩১ আগস্ট রোববার বেলা ১১টা বাজে প্রধান বিচারপতি রেফাত আহমেদের সাথে তার বাসভবনে আ জরুরি বৈঠকে বসেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে আজকে আবার সকালবেলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন এবং তারপরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো এই বৈঠক নিয়ে কিন্তু নানা জনের কাছে নানা প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেনাপ্রধান কেন প্রধান বিচারপতির সাথে কথা বললেন? দেখেন সচরাচর সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসার কথা না। আর আর্লি কয়েক বছরের ভেতরে এরকম ধরনের ঘটনা ঘটছে বলেও জানা যায়নি। তো সেনাপ্রধান কেন এই প্রধান বিচারপতির সাথে বসলেন এবং কি কথা হলো সেখান থেকে সেই বিষয়টি কিন্তু আসেনি। অনেক বিষয় নিয়ে অনেকেই বলছে যে এই নির্বাচন বিষয় নিয়ে কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলছেন। আবার অনেকে বলছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের রায় যেটা আছে সেটা পিছিয়ে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে তদবির করছেন প্রধান বিচারপতির কাছে সেনাপ্রধান। অনেকজনের অনেক রকম কথা। তবে কিছু যখন দেখবেন সাগরে তখনই ঢেউ ওঠে যখন বাতাস বয়। কিছু না কিছু একটা ঘটেছে। তবে সেখানকার কি হয়েছে সে বিষয়টা কিন্তু বাইরে আসেনি। তো এদিকে আবার প্রধান উপদেষ্টার সাথে আ যে জেনারেল ওয়াকারের যে কথা হয়েছে সেখানে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টাকে বলছেন যে গুজবে আপনার কান দেবেন না। অনেক গুজব হচ্ছে, অনেক নানান গুজবের ডালপালা ছড়াচ্ছে। এগুলো বিষয়ে আপনি কান দেবেন না। কিন্তু আরেকটা বিষয় দাঁড়াচ্ছে যে অনেকেই আশঙ্কা করছেন যে 111 এর সরকার বা সেনা সমর্থিত সরকার বিষয়ে অনেকেই ধারণা করছেন যে এরকম একটা সরকার আসতে পারে কিনা। কারণ বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকে এরকম এই সংখ্যায় থাকার কারণও আছে। যেমন দেখেন দেশের ভিতরে প্রচুর পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নূরের উপর যে হামলা হয়েছে সেটা অনেকেই বলছেন পরিকল্পিত। প্রত্যেকটা রাজনৈতিক দলই বলছে পরিকল্পিত। এখানে বিশেষ করে দেখেন যদি পুলিশও মারতো সেটা মেনে নেওয়া যেত। অন্যান্য যে জাতীয় পার্টি যদি তারা মারতো সেটা মেনে নেওয়া যেত। কিন্তু সেনাবাহিনী যেহেতু এখানে আঘাত করেছে এমনকি নূরের অবস্থা এখনো সংকটাপন্ন। নূরের অবস্থা এখনো ভালো না। আজকে দেখলাম যে নূরের এই যে নাক দিয়ে রক্ত পড়তেছে। বিষয়টা সেনাবাহিনী আ সেখান থেকে সেনাবাহিনী এই হামলা করেছে। পুলিশ হামলা করেছে। আ সেখান থেকে আইএসপিআর বক্তব্য দিয়েছে যে তারা নাকি মব ভায়োলেন্স করেছে। এর কারণে সেখানে এই স্টেপ নিয়েছে সেনাবাহিনী। যো কই এই কোথায় যারা এই জড়িত তাদের ব্যাপারে শাস্তির ব্যবস্থা করবে একথা না বলে তারা বলছে যে মব ভায়োলেন্স করেছে তার কারণে এই ঘটনা ঘটেছে। আরো দেশের ভিতরে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে এভাবেই সেনাবাহিনী ভূমিকা রাখবে বলছে। সেনাপ্রধান আজও পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলেনি, সেনাবাহিনীর বিষয়ে কথা বলেনি বা এই যে নূর যে আহত হয়েছে সে বিষয়ে কথা বলেনি। কথা বলছে প্রধান উপদেষ্টা সেখানে খোঁজখবর নিয়েছেন, রাষ্ট্রপতি ফোন দিয়েছেন। প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের নেতারা সেখানে ফোন দিয়েছেন। এনটি আওয়ামী লীগ, এনটি জাপা যারা আছে প্রত্যেকে কিন্তু সেখানে এই ফোন দিয়েছেন, খবর নিয়েছেন। তো এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখন বিশৃঙ্খলা। তারপরে সাথে, সাথে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা। তারপরে আমরা দেখলাম বাকৃবিতে কিন্তু বিশৃঙ্খলা। তারপরে চবিতে দেখলেন বিশাল কাণ্ড। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তারা স্থানীয়দের সাথে একাট্রা হয়ে ছাত্রদের উপর হামলা করেছে। প্রায় ২০০ র বেশি ছাত্র আহত হয়ে হসপিটালে ভর্তি। তো এই বিষয়গুলো দেখেন 111 যখন ঘটেছিল তার আগে প্রচুর পরিমাণে এমন ঘটনা ঘটছে। যার কারণে তখনকার সময়ে যে দায়িত্ব ছিল রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের হাতে। তখন সেই সময়ের সেনাপ্রধান মইনু আহমেদ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে থ্রেট দিয়ে ভয় দেখিয়ে বলছিলেন যে আপনি ক্ষমতা ছাড়েন, আপনি দেশের যে ফাংশন করতে পারতেছেন না, ভালোভাবে চালাতে পারতেছেন না, আপনি ক্ষমতা ছেড়ে দেন। তারপর সেনাপ্রধানের এই থ্রেটের কারণে ক্ষমতা ছাড়েন ইয়াজউদ্দিন আহমেদ এবং পরবর্তীতে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনরা। তারপরে তো কি ঘটনা ঘটছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারও অনেকে মনে করতেছেন যে সেনা প্রধানের যে দৌড়ঝাঁপ, বিচারপতির সাথে বৈঠক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, আবার রাষ্ট্রপতির সাথে বৈঠক, এগুলো আসলে 111 এর ইঙ্গিত দিচ্ছে কিনা অনেকেই এমনটা মনে করছেন। আবার অনেকে মনে করছেন যে রাষ্ট্রপতির সাথে কথা বলছেন যে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা যে আসলে ভালোভাবে ফাংশন করতে পারছে না, সেই বিষয়টা কিভাবে উন্নত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন। বলতে সেনাপ্রধান কথা বলছেন। এ বিষয়টি কিন্তু অনেকেই বলছেন।
তো এর বাইরে আবার আরো অনেক কিছু থাকতে পারে। তো এই বিষয়গুলো আছে। তবে সেনা প্রধানের পক্ষ থেকে আবার এই যে বিভিন্ন কিছু গণমাধ্যম বলছে যে চীন সফরে তিনি গেছেন। চীন সফরের এই যে কর্মকর্তার সাথে কথা হয়েছে, চীন সেখানে বাহিনীদের প্রধানের সাথে বিভিন্ন কর্মকর্তার সাথে কথা হয়েছে, সেগুলো দিয়ে আলাপ আলোচনা করেছেন। বাংলাদেশ এবং আ চীনের যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক কিভাবে আরো উন্নত করা যায়, জোরদার করা যায় সেটা নিয়ে কথা বলছেন। এমনটা অনেকেই বলছে। তবে এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না অনেকে যে 111 এর দিকে। তবে এই বিষয়টাতে তিনি ওয়াকারুজ্জামান কিন্তু বারবার আগ থেকে বলে আসছেন যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটবে না। সেনাবাহিনী ক্ষমতা নিবে না। তিনি বারবার বলছেন, যতবারই বলছেন যে সেনাবাহিনী ক্ষমতা নেবে না। কিন্তু কেন জানি মানুষের মনে একটা এরকম ধরনের উকি দিচ্ছে যে সেনা শাসন আসতে পারে। তবে সেনা শাসন না আসার অনেকগুলো কারণও আছে। এখানে দেখেন সেনাবাহিনীর ভেতরেও কিছু গ্রুপ থাকতে পারে। কারণ যারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত তারা কোনোভাবে চাইবে না যে 111 সরকার আসুক, সেই সরকারের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক। তাহলে আবার ওই যে ২০০৯ সালে যে ২৫শে ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল সেরকম ভাবে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড ঘটবে। এটা ঘটতে পারে। তো এটা নিয়ে এক দল চাইবে না, আবার আরেক দল চাইলেও এটা হবে না। হওয়ার সম্ভাবনাও নেই। তো আবার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎটি বা বৈঠকটি এটা কিন্তু গুরুত্ব বহন করছে দেশের ভেতরে। আবার অনেকে মনে করছেন যে বিচার বিভাগ নিয়ে, তারপরে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এগুলোর মাধ্যমে আসলে প্রধান বিচারপতির বিষয় সাথে তার বোঝাপড়া করেছেন যে কিভাবে আসলে রাষ্ট্র ভালোভাবে ফাংশন করে, এগুলো নিয়ে কথা বলছেন। তো দেখেন, রাষ্ট্রপতি যদি ইচ্ছে করে তারপরে কিন্তু এখানে কিন্তু এই 111 জারি আনতে পারবে না। তারপর সেনা শাসন জারি করতে, কারণ এই ক্ষমতাটা এই মুহূর্তে চুপ্পু সাহেবের নেই। আর যদি কেউ রাষ্ট্রপতি থাকতেন সেটা হলে অন্য কথা, ভিন্ন কথা ছিল। কিন্তু এই মুহূর্তে চুপ্পু সাহেবের সেই ক্ষমতা নেই যে ডক্টর ইউনূসকে ডিঙ্গিয়ে বা জনগণের বিপক্ষে গিয়ে একটা 111 আবার ঘটাবেন বা সেনা শাসন ঘটাবেন, তিনি সাইন দিবেন, সেটা এই সেনা শাসন আসবে, সেখান থেকে আর সম্ভব না। তিনি এখান থেকে গড়তে পারেন ২ টা বিষয়। একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন তিনি, আবার সেখান থেকে আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নিয়োগ বলতে প্রধান উপদেষ্টা। এছাড়া ২ টা কাজ ছাড়া আর তিনি আর করার সম্ভাবনা নেই। আর এই ২ টা কাজ তার দ্বারা সম্ভব হবেও না। বরঞ্চ এই কাজ করতে গেলে রাষ্ট্রপতি নিজেই দেশ ছাড়তে হবে। এখন তো সম্মানের সাথে আছে, তাহলে তিনি নিজেই দেশ ছাড়তে হবে। যাই হোক, এই ধরনের ঘটনাও কোনো কিছু ঘটবে না। সর্বশেষ আমরা যদি পিনাকির ভাষ্যমতে বলি, পিনাকি ভট্টাচার্য বলছে যে আপনারা দেখেন লীগের টাকাটা কোথায় যাচ্ছে, আওয়ামী লীগের টাকাটা কোথায় যাচ্ছে, সেই দিকটা পাহারা দেন আর অন্য দিকটা ছেড়ে দেন। এগুলা সেনা শাসন আসবে না, ওয়াকারে যেমন যতই দৌড়ঝাঁপ করুক কোনো কিছু হবে না। আর তারপরে রাষ্ট্রপতির দ্বারাও ওই 111 আসার সম্ভাবনাও নেই। তো এই বিষয় নিয়ে অনেকেই আসলে সন্দিহান যে আসলে সেনাপ্রধান যে এরকম ভাবে দৌড়ঝাঁপ করছে আর 111 আসে আর কিনা, সেনা শাসন আসে কিনা, সেনা শাসন নিয়ে অনেকের ভয়। সেনা শাসন আসলেই যদি আবার জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাইয়ের সাথে যারা পার্টিসিপেট করেছে তাদের যদি আবার হিতে বিপরীত হয়, তাদের উপরেই যদি আবার সেই চাপ যদি ফিরে আসে, এটা নিয়ে অনেকেই অনেক মতে শঙ্কায় রয়েছেন। তবে এখান থেকে বলতেছি যতটুকু আলামত আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আসলে তেমন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই মুহূর্তে সেনাবাহিনী এবং এই রাষ্ট্রপতি 111 আনার সম্ভাবনা তাদের নেই। তো আপনাদের আসলে ধারণা কি? এর বাইরে আমার মতের বাইরে আপনাদেরও ধারণা থাকতে পারে, সেটা আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।